মহিলা কলেজ চট্টগ্রাম দ্বাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রদীপ দাস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতাই কামনা করছি। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ব্যবস্থাপনা বিষয়ের সিলেবাস প্রায় শেষ। তোমরা তোমাদের সামনেই নির্বাচনী পরীক্ষা, আমাদের সিলেবাসও শেষ এবং শেষ পর্যায়ে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন কিভাবে করতে হয়, সৃজনশীল প্রশ্ন করতে তোমাদের কি কি বিষয়গুলো চিন্তা করতে হবে, কিভাবে একটি প্রশ্ন যথোপযুক্তভাবে উত্তর করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস। তাহলে চলো এখন আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের যথারীতি আজকের বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এর দ্বিতীয় পত্র। আমি সৃজনশীল প্রশ্নটি আলোচনা করার জন্য নিয়েছি পরিকল্পনা চ্যাপ্টারটি। পরিকল্পনা চ্যাপ্টারের একটি প্রশ্ন নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর। প্রথমে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখব। প্রশ্নটি একটু পড়ছি, তোমরা খেয়াল করো। বিটা কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে? সে অনুযায়ী এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিকল্পনায় দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারে। মূল উদ্দীপকটি হচ্ছে এটি। এখন প্রশ্নগুলো খেয়াল করো। প্রথমে ক প্রশ্নে দেওয়া আছে স্থায়ী পরিকল্পনা কি? পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন? উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ আছে পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। এই চারটি প্রশ্ন সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে যে প্রথম প্রশ্নটিকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন, পরের প্রশ্নটিকে বলা হয় প্রয়োগ অনুধাবনমূলক প্রশ্ন, তারপরের প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন এবং সবার শেষে যে প্রশ্নটি সেটি হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। তোমরা জানো এই প্রশ্নগুলো প্রথমটি 1 নাম্বারের, পরেরটি 2 নাম্বার, এর পরেরটি 3 নাম্বারের, এর পরেরটি 4 নাম্বারের, মোট 10 নম্বরের প্রশ্ন। তাহলে আমরা এখন চলো দেখি যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করা যায়। প্রথমে আছে ক প্রশ্ন। তাহলে ক প্রশ্নটা কি? স্থায়ী পরিকল্পনা কি? তাহলে স্থায়ী পরিকল্পনা কি? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ বইতে যা আছে, বই থেকে তুমি যা শিখেছ সে অনুযায়ী প্রশ্নটির উত্তর করতে হবে। তাহলে স্থায়ী পরিকল্পনা, এখানে দেখো যে পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর
নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি না হওয়া পর্যন্ত ব্যবহার করা হয় তাকে বলা হয় যে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা, তাহলে আমরা কি দেখলাম যে একটি নতুন পরিকল্পনা যেটি বারবার ব্যবহার হবে যতক্ষণ পর্যন্ত আরেকটি নতুন পরিকল্পনা গৃহীত না হয়। তাহলে যে পরিকল্পনাটি বারবার ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আমরা যদি উদাহরণ দিই তাহলে দেখব, যেমন নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, এই ক্ষেত্রগুলোতে স্থায়ী পরিকল্পনা ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে যে নিয়মগুলো, পদ্ধতিগুলো গৃহীত হয় সেগুলো বারবার ব্যবহৃত হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন একটি প্রতিষ্ঠানের পদোন্নতির নীতি। নীতি কি? নীতি হচ্ছে নিয়ম। নীতি হচ্ছে নিয়ম। অর্থাৎ পদোন্নতির ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান কি নিয়ম ব্যবহার করে থাকে। তাহলে পদোন্নতির ক্ষেত্রে মনে করো একটি প্রতিষ্ঠান জ্যেষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ বয়সের ভিত্তিতে। কিসের বয়স? চাকুরির বয়স। চাকুরির বয়সের ভিত্তিতে একটি প্রতিষ্ঠান তার কর্মীদেরকে পদোন্নতি দিয়ে থাকে। এটা তাদের একটা নিয়ম, আর এই নিয়মটাকে বলা হচ্ছে নীতি। তাহলে এটা পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বছরের পর বছর এই নিয়মটি চলতে থাকবে। তাহলে এই পদোন্নতির পরিকল্পনাটি এই নিয়মের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তাহলে যেহেতু এখানে পদোন্নতির নিয়মটি বারবার পরিবর্তন হচ্ছে না, সে কারণে এটাকে বলা হচ্ছে একটি স্থায়ী পরিকল্পনা। বুঝা গেছে? তাহলে স্থায়ী পরিকল্পনা কি? যেটি বারবার পরিবর্তন করা হয় না, বরং বারবার সেটি ব্যবহৃত হয়ে থাকে, সেটি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। তাহলে এভাবে জ্ঞানমূলক প্রশ্নটির উত্তর করতে হবে। এটি অহেতুক খুব বড় করার দরকার নেই, কারণ এখানে নম্বর হচ্ছে 1, তোমাকে সেই 1 নম্বরের উপযোগী করে প্রশ্নটি লিখতে হবে। তবে আংশিক উত্তর দেওয়াও ঠিক হবে না, তোমাকে উত্তর দিতে হবে যেন পরিপূর্ণ উত্তরটি আসে। তাহলে আমরা এবার খ প্রশ্নের উত্তর দেখি। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন? এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। তোমরা এখানে আবার আরেকটি বিষয় খেয়াল করবে, এই যে আমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই বিষয়টি, এই ধাপগুলো ক্রমান্বয়ে প্রত্যেকটিতে প্রযোজ্য হবে। জ্ঞানমূলকে শুধু জ্ঞানমূলক প্রশ্নটি থাকবে, উত্তরটি থাকবে। অনুধাবনমূলক প্রশ্নের দুটি অংশ থাকবে, জ্ঞান এবং অনুধাবন। অর্থাৎ যেটি যে ধরনের প্রশ্ন সেই ধরন পর্যন্ত সেটাকে আসতে হবে। অর্থাৎ জ্ঞান অনুধাবন প্রশ্ন জ্ঞান অতিক্রম করে অনুধাবনে আসতে হবে। তাহলে দেখো অনুধাবনমূলক প্রশ্নটি করা হচ্ছে কিরকম, যে পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন? তো সেখানে দুটি বিষয় আনতে হবে, একটি জ্ঞানমূলক বিষয় আর একটি অনুধাবনমূলক বিষয়। জ্ঞানমূলক বিষয়টা কি? এই যে পরিকল্পনা, সেটা সম্পর্কে তুমি কি জানো, বইতে তুমি কি পড়েছো, সেটাই হচ্ছে তোমার জ্ঞানমূলক উত্তর। এবং সেটার মাধ্যমে তুমি কি বুঝতে পেরেছো, সেটাই হচ্ছে অনুধাবনের বিষয়। তাহলে এখানে পরিকল্পনা কি? আমরা যখন পরিকল্পনা চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছি যে পরিকল্পনা কি। এখানে আরেকবার দেখো, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে কোনো কাজ কে করবে, কখন করবে, কত সময়ের মধ্যে করবে প্রভৃতি নির্ধারণই হলো পরিকল্পনা। তাহলে ভবিষ্যতের যে কর্মপন্থা বা কার্যসূচি নির্ধারণকেই বলা হচ্ছে পরিকল্পনা। এটি হচ্ছে আমার এই অনুধাবন প্রশ্নের জ্ঞানমূলক অংশ। তাহলে এর অনুধাবন অংশটি কি হবে? একজন ব্যবস্থাপক সর্বপ্রথম পরিকল্পনা প্রণয়ন করেন, অর্থাৎ এখানে চাওয়া হয়েছে প্রাথমিক
কাজ বলা হয় কেন? তাহলে প্রাথমিক মানে কি? মানে প্রথম, যেটি প্রথম। অনুধাবনে দেখাতে হবে যে কেন এটাকে প্রথম বলা হচ্ছে। একজন ব্যবস্থাপক সর্বপ্রথম পরিকল্পনা প্রণয়ন করে। এর উপর ভিত্তি করে তিনি পরবর্তী কাজগুলি করেন। পরবর্তী কাজগুলো কি? সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব ও নির্দেশনা দান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই কাজগুলো করে থাকে। তাই পরিকল্পনাকে ব্যবস্থাপনা প্রাথমিক কাজ বলা হয়, অর্থাৎ প্রথম গ্রহণ করা হয়। অর্থাৎ আমাদের ব্যবস্থাপনার যে ৬-৭টি কাজ আছে তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে পরিকল্পনা। সে কারণেই পরিকল্পনাকে বলা হয় প্রাথমিক কাজ। তাহলে আমরা প্রাথমিক কাজ হিসেবে বুঝতে পারলাম যে পরিকল্পনাকে কেন প্রাথমিক কাজ বলা হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছো যে অনুধাবনমূলক অংশে আমাদের দুটি দিক থাকে, একটি জ্ঞানমূলক আর পরেরটি হচ্ছে অনুধাবনমূলক। তাহলে আসো এর পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি? পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখব যে এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন। মানে উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের? আমরা পরিকল্পনার প্রকারভেদ পড়েছি, সেখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিকল্পনাকে ভাগ করা হয়েছে। সে ভাগগুলি ছিল তোমার এই যে সংগঠন কাঠামো ভিত্তিক, মেয়াদ ভিত্তিক, হ্যাঁ, তাহলে প্রকৃতি অনুযায়ী পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা হয়, মেয়াদ ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়, সংগঠন কাঠামোর ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে যখন সংগঠন কাঠামোর ভিত্তিতে আমাকে পরিকল্পনা ঠিক কোন ধরনের জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে আমি প্রথমে উদ্দীপকটি দেখব সেখানে কি আছে। বিটাক কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে, সে অনুযায়ী এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা প্রণয়ন করে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা প্রণয়ন করে। আমরা যে সংগঠন কাঠামোর ভিত্তিতে পরিকল্পনাগুলোকে ভাগ করেছি, সেখানে সংগঠন কাঠামোর ভিত্তিতে আছে বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, সামগ্রিক পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা কোনগুলো? যে একটি প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ থাকে, সেই বিভাগের ভিত্তিতে যে পরিকল্পনা, সেগুলোকে বলা হচ্ছে যে বিভাগীয় পরিকল্পনা। এরপরে যে আঞ্চলিক পরিকল্পনা, একটি প্রতিষ্ঠানের বাজার যে অঞ্চলগুলোতে বিস্তৃত আছে, সেই অঞ্চলগুলোর ভিত্তিতে যখন পরিকল্পনা গ্রহণ করে, সেটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। এবং সামগ্রিক পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সকল বিভাগের পরিকল্পনাকে একত্রিত করে যখন একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়, তখন সেটাকে বলা হয় সামগ্রিক পরিকল্পনা। তাহলে আমরা এখানে দেখব যে এটার সাথে কোনটা মিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে অঞ্চল ভিত্তিক ভাগ করা হলে সেটাকে আঞ্চলিক পরিকল্পনা বলে, এবং উদ্দীপকে দেখা যাচ্ছে বাজারটাকে অঞ্চল ভিত্তিতে ভাগ করা হয়েছে এবং সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাহলে অঞ্চল ভিত্তিক যেহেতু ভাগ করা হয়েছে, সে কারণে আমরা এটাকে নিঃসন্দেহে বলতে পারি সংগঠন কাঠামোর ভিত্তিতে এটি একটি আঞ্চলিক পরিকল্পনা। তাহলে এটি যেহেতু একটি প্রয়োগমূলক প্রশ্ন, তাহলে আমাকে জ্ঞান থেকে প্রয়োগ পর্যন্ত আসতে হবে। প্রথম থেকে মানে প্রয়োগমূলক পর্যন্ত আসতে হবে। তো জ্ঞান থেকে প্রয়োগমূলক পর্যন্ত কয়টি ধাপ? জ্ঞান থেকে প্রয়োগমূলক হচ্ছে 3টি ধাপ: জ্ঞান,
অনুধাবন ও প্রয়োগ। তাহলে এখানে জ্ঞানের বিষয়টি কি হবে? জ্ঞানের বিষয়টি হবে আঞ্চলিক পরিকল্পনা কি, বা এটা যে একটি আঞ্চলিক পরিকল্পনা সেটাই হচ্ছে আমাদের জ্ঞানের বিষয়। মানে এটা আমি বই থেকে শিখে জানতে পেরেছি যে উদ্দীপকে যেটি দেওয়া হয়েছে সেটি একটি আঞ্চলিক পরিকল্পনা। তো এটাই হচ্ছে আমাদের জ্ঞানের বিষয়। বইতে আমি যা পড়েছি তার ভিত্তিতে আমি বুঝতে পারছি যে এটি একটি আঞ্চলিক পরিকল্পনা। সুতরাং এটাই হবে জ্ঞানমূলক বিষয়, যে উদ্দীপকের কোম্পানি কর্তৃক প্রণীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি আঞ্চলিক পরিকল্পনা। এখন এই আঞ্চলিক পরিকল্পনা বলতে আরো কি বোঝায় বা এর দ্বারা কি বুঝতেছি সে সম্পর্কে আরো বিস্তারিত বলতে হবে। আমি কি বুঝলাম সেটি হচ্ছে অনুধাবন। যেমন এখানে কি লেখা আছে যে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য এই পরিকল্পনা তৈরি করা হয়। কোন পরিকল্পনা? আঞ্চলিক পরিকল্পনা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শাখা বাড়ানো হয়। সাধারণত বহুজাতিক কোম্পানিগুলো এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। আমরা যদি উদাহরণ হিসাবে আনতে চাই, যেমন বহুজাতিক কোম্পানির মধ্যে তোমরা ইউনিলিভারের নাম সবাই শুনেছ। ইউনিলিভার চট্টগ্রামে কালুরঘাটে তার ফ্যাক্টরি বা কারখানা রয়েছে। এটি শুধু বাংলাদেশে নয়, এটি পৃথিবীর অনেকগুলো দেশে এই ইউনিলিভার কাজ করে থাকে বা তার পণ্য বাজারজাত করে থাকে। এটির উৎপাদন শুধু একটি দেশে হয় না, বিভিন্ন দেশে এর উৎপাদন হয়ে থাকে, পণ্যের উৎপাদন হয়ে থাকে। তাহলে এই যে বহুজাতিক কোম্পানির মধ্যে এটি বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, আমেরিকাতেও আছে, যুক্তরাষ্ট্র রাজ্যেও আছে। তাহলে এখন বাংলাদেশের জন্য যে পরিকল্পনা নিবে, অর্থাৎ বাংলাদেশের জন্য উৎপাদিত পণ্যগুলোর ক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করবে, আমেরিকাতে উৎপাদিত পণ্যগুলোর জন্য একই ধরনের পরিকল্পনা গ্রহণ করা যাবে না। কেন যাবে না? কারণ বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা, অর্থনৈতিক অবস্থা অনুযায়ী পণ্যগুলি তৈরি করতে হবে। একইভাবে আমেরিকার পণ্যগুলো হবে আমেরিকার মানুষের ক্রয় ক্ষমতা, তাদের রুচি অভিরুচি, তাদের জীবনযাত্রার মান ইত্যাদিকে বিবেচনায় রেখে তাদের দেশের জন্য পণ্যগুলি উৎপাদন করতে হবে। তাহলে এখানে বাংলাদেশের জন্য এক ধরনের পরিকল্পনা গৃহীত হবে, আমেরিকার জন্য আরেক ধরনের পরিকল্পনা গৃহীত হবে। তাহলে এই যে অঞ্চল, সে অঞ্চল ভিত্তিতে এই পরিকল্পনাগুলি গৃহীত হচ্ছে। আমাদের দেশের নিজেদের কোম্পানির মধ্যেও আছে, যেমন মনে করো প্রাণ কোম্পানি, এটি একটি এখন আন্তর্জাতিক মানের কোম্পানি। যদিও এর পণ্যগুলি বিভিন্ন দেশে উৎপাদিত হয় না, শুধুমাত্র আমাদের দেশেই উৎপাদিত হয়, তথাপি এটি যে বিদেশেও এর পণ্যগুলি রপ্তানি হয়ে থাকে। তাহলে বিদেশে রপ্তানি হবে, ওই অঞ্চলের পণ্যগুলি কিরকম হবে? সেগুলির মান কি আমাদের দেশের গুলোর মানের মতো হবে? নিশ্চয়ই না, সেগুলি হবে ভিন্নতর মানের। তাহলে ওদের বিদেশে রপ্তানি হবে, সে পণ্যগুলোর জন্য আলাদা একটি পরিকল্পনা প্রণীত হয়, আমাদের দেশের জন্য আলাদা পরিকল্পনা প্রণীত হয়। আমাদের ওষুধ কোম্পানির মধ্যেও আছে, যেগুলো বিদেশে পণ্য রপ্তানি করে থাকে, তারা বিদেশে যে পণ্যগুলি পাঠাবে সেগুলোর মানের জন্য এক ধরনের পরিকল্পনা, আবার আমাদের দেশে যেগুলি ব্যবহৃত হবে সেগুলোর জন্য আরেক ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অঞ্চলের ভিত্তিতে যে পরিকল্পনাটি গ্রহণ করা হচ্ছে সেটি হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা, এবং এই আঞ্চলিক পরিকল্পনাগুলো দ্বারা প্রতিষ্ঠান তার শাখা বা বাজার বিস্তারের কাজটি করে থাকে। এরপর আছে প্রয়োগমূলক অংশ।
প্রয়োগমূলক অংশ আমরা প্রথমে যেটি লেখা আছে এটি দেখি। উদ্দীপকে বিটেক কোম্পানি সারা দেশের বাজার দখল করতে চায়। এই জন্য এটি দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে। এরপর এক একটি অঞ্চলের জন্য এক এক ধরনের পরিকল্পনা তৈরি করে। উক্ত কোম্পানির বিভিন্ন অঞ্চলের জন্য এরূপ বিভিন্ন পরিকল্পনার সাথে আঞ্চলিক পরিকল্পনার মিল আছে। সুতরাং উদ্দীপকের কোম্পানিটি প্রণীত পরিকল্পনাটি আঞ্চলিক পরিকল্পনা। অর্থাৎ প্রয়োগমূলক অংশটির ব্যাখ্যা দিতে হবে এমন ভাবে, অর্থাৎ উদ্দীপকে যে কথাটি বলা হচ্ছে আর আমি যা শিখেছি এই দুইটার সাথে মিল করে এই প্রশ্নটির উত্তর যে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ উদ্দীপকের কথাটি প্রথমে আমাকে বলতে হবে যে উদ্দীপকে এটি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে উদ্দীপকে বলা হচ্ছে বাজার দখল করার জন্য সে কতগুলো অঞ্চলে ভাগ করেছে এবং সে অঞ্চলের জন্য এক এক অঞ্চলের জন্য এক একটি পরিকল্পনা করেছে। আবার আমরা বইতেও পড়েছি যে আঞ্চলিক পরিকল্পনা বলতে কি বোঝায়, যে অঞ্চল ভিত্তিতে যে পরিকল্পনা গৃহীত হয় সেটাই হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। তাহলে উদ্দীপকের কথার সাথে আমি বইতে যা শিখলাম তার সাথে এখানে মিল রয়েছে। সেই কারণে আমি উদ্দীপকের পরিকল্পনাটিকে আঞ্চলিক পরিকল্পনা বলতে পারি। এটাই হচ্ছে প্রয়োগমূলক। অর্থাৎ আমার অর্জিত যে জ্ঞান পরিকল্পনা, এই যে আঞ্চলিক পরিকল্পনা কাহাকে বলে, সেটি আমি এখানে যে পরিস্থিতি দেওয়া হয়েছে তার সাথে মিল করে আমি প্রয়োগ করলাম। তাহলে বোঝা গেছে যে প্রয়োগমূলক প্রশ্নের জ্ঞান থেকে প্রয়োগ পর্যন্ত আসতে হবে। জ্ঞানে দিতে হবে যে অর্জিত জ্ঞানটির মাধ্যমে আমি জানতে পারলাম যে এটি একটি আঞ্চলিক পরিকল্পনা। তারপর আঞ্চলিক পরিকল্পনা কোন পরিস্থিতিতে ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে, সুবিধা সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে সামান্য যে আমি কি জানলাম সে বিষয় সম্পর্কে খানিকটা ধারণা দিতে হবে অনুধাবন অংশে। এবং প্রয়োগমূলক অংশে এসে এটি যে একটি উদ্দীপকের জিনিসটি যে একটি আঞ্চলিক পরিকল্পনা সেটা আমাকে বইয়ের জ্ঞানের সাথে মিল করে প্রমাণ করে দিতে হবে। সেটাই হচ্ছে প্রয়োগমূলক। তাহলে তোমরা যদি এই তিনটি ধাপ যথাযথভাবে অনুসরণ না করো তাহলে তোমরা পূর্ণ নম্বর পাবে না। এই কারণে তোমাদেরকে খেয়াল করতে হবে প্রশ্নের প্রত্যেকটি ধাপ তুমি যথাযথভাবে অনুসরণ করছো কিনা, সে বিষয়টি তোমাকে বারবার খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখন শেষের প্রশ্ন, যেটি যে উচ্চতর দক্ষতার প্রশ্ন, সেটি আসে যে পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। অর্থাৎ উদ্দীপক আমাদেরকে এখন দেখতে হবে যে উদ্দীপকে কি আছে। উদ্দীপকে বলা হচ্ছে যে কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রাখে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কারণে এই পরিকল্পনাটি পরিবর্তনের দরকার হতে পারে, তখন যদি দরকার হয় তাহলে যাতে পরিবর্তন করা যায় সেই ব্যবস্থাটি রাখাকেই বলা হচ্ছে যে নমনীয়তা। তাহলে এই যে উচ্চতর দক্ষতার প্রশ্ন, আবার আমাদেরকে আসতে হবে যেখানে কয়টি ধাপ থাকবে। এখানে 4টি ধাপ থাকবে। কেন? জ্ঞান থেকে উচ্চতর দক্ষতা পর্যন্ত আসতে আমাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম হচ্ছে জ্ঞান, তারপর অনুধাবন, তারপর প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা। তাহলে এই 4টি ধাপ অতিক্রম করে আমাকে উচ্চতর দক্ষতায় আসতে হবে। উচ্চতর দক্ষতার বিষয়টি হচ্ছে যে কিভাবে এই জ্ঞানকে আমি নতুন অন্যান্য পরিস্থিতিতেও প্রয়োগ করতে পারব। তাহলে আমরা ধারাবাহিকভাবে আসি। এখানে জ্ঞানের বিষয়টি কি? জ্ঞানের বিষয়টি অর্থাৎ উদ্দীপকে যে পরিস্থিতি দেওয়া হয়েছে আমি বইতে যা পড়েছি তার সাথে
মিল করে আমি দেখতে পাচ্ছি যে এটি নমনীয়তার নীতি। তবে এখানে আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে পরিকল্পনার নীতি বইয়ের মধ্যে তো নেই, তাহলে নীতি বলতেছে কোত্থেকে? আসলে নীতি হচ্ছে নিয়ম। একটু আগেও আমরা বলছিলাম নীতি হচ্ছে নিয়ম। আর পরিকল্পনার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি অনুসরণ করা হয়, সে বৈশিষ্ট্যগুলিও এক একটা নিয়ম। ওই বৈশিষ্ট্যগুলি মেনেই পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাহলে এই যে একটি সুযোগ রাখা হচ্ছে, পরিবর্তনের সুযোগ রাখা হচ্ছে, এটাও একটা বৈশিষ্ট্য। এখন আমি বইতে যেটা পড়েছি, এই বৈশিষ্ট্যটির নাম কি? তোমাকে শুধু নীতি বলছে বিদায় নীতি খুঁজবা, সেটি হলে তুমি দেখবে যে উত্তর পাচ্ছ না। বৈশিষ্ট্যটা গুলো এক একটা নিয়ম। তাহলে সেই নিয়মের মধ্যে যদি আমরা তাকাই, সেখানে আমরা অনেক ধরনের বৈশিষ্ট্য শিখেছিলাম, যেমন বাস্তবমুখিতা, গ্রহণযোগ্যতা, মিতব্যয়িতা, নমনীয়তা ইত্যাদি বৈশিষ্ট্য আমরা পড়েছি। তাহলে সে বৈশিষ্ট্যের মধ্যে কোনটি এখানে মিলবে? সে বৈশিষ্ট্যের মধ্যে নমনীয়তাটি আমাদের উদ্দীপকের সাথে মিল আছে। কারণ পরিস্থিতির প্রেক্ষিতে পরিবর্তন করার যে সুযোগ রাখা বা ক্ষমতা, সেটাকে বলা হয় নমনীয়তা। তাহলে এখানে জ্ঞানমূলক বিষয় হবে, আমি এটি যে নমনীয়তার বিষয় সেটি নির্দিষ্ট করে দেওয়াটাই হচ্ছে আমার জ্ঞানমূলক বিষয়। এবং এটি কি পরিস্থিতিতে কি সুবিধা নিয়ে কাজ করে, আমি এর থেকে কি বুঝলাম, সে বিষয়টি প্রাথমিক ধারণা দেওয়াটাই হচ্ছে অনুধাবন। তাহলে আমরা প্রথমে জ্ঞানে কি লিখলাম, যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে যে নমনীয়তার নীতি অনুসরণ করেছে তা তাৎপর্যপূর্ণ, কারণ আমাকে তার তাৎপর্য বর্ণনা করতে বলেছে, যৌক্তিকতা মূল্যায়ন করতে বলেছে। তাহলে নমনীয়তার কথাটা আমি এখানে তুলে ধরলাম, যে নমনীয়তার নীতি অনুসরণ করেছে। এরপর নমনীয়তার নীতি কি পরিবেশে কেন করছে সে বিষয়ে একটু ধারণা দিতে হবে। এই নীতি অনুযায়ী পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ থাকে। প্রতিকূল পরিবেশের সাথে প্রতিষ্ঠানকে খাপ খাওয়ানোর জন্য পরিকল্পনায় পরিবর্তনের প্রয়োজন হতে পারে। এতে কাজ ব্যাহত হয় না, ফলে সঠিক সময় আমাদের যে পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ, এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল পরিস্থিতিতে যাতে আমরা কাজ করতে পারি, সে পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাওয়ানোর জন্য আমাদেরকে পরিকল্পনায় কি সুযোগ রাখতে হবে। সেই সুযোগ রাখাটাই বলা হচ্ছে নমনীয়তা। এবং কেন রাখবো? যাতে আমি পরিকল্পনাটি বাস্তবায়ন বাধাগ্রস্ত না হয়। পরিবেশের কোনো পরিবর্তন হয়েছে, হ্যাঁ, যেমন পরিবর্তন কি হতে পারে, এটা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হতে পারে, হঠাৎ বন্যা দেখা দিল, হ্যাঁ, ঘূর্ণিঝড় দেখা দিল, হ্যাঁ, কিছু ব্যবসায়িক ক্ষতি হয়েছে, তাহলে সে ক্ষতি কাটিয়ে উঠবো আমি কিভাবে? অথবা রাজনৈতিক পরিবেশের পরিবর্তন, হঠাৎ দেখা যাচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে অস্থিতিশীল অবস্থা, আমরা ঠিকভাবে আমাদের কাঁচামাল আনতে পারছি না, বা আমাদের পণ্যগুলি বাজারে পাঠাতে পারছি না, তো সেগুলি আমরা কিভাবে মোকাবেলা করব এই পরিস্থিতিটি? একই সাথে অর্থনৈতিক পরিবেশ, সেখানে হঠাৎ দেখা দিল অর্থের ঘাটতি দেখা দিয়েছে, তাহলে সেই ঘাটতিটি আমি কিভাবে মোকাবেলা করব? তার জন্য সুযোগ রাখা, বিবেচনা রাখা। যেমন আমি হয়তো এই খাতে ব্যাংক থেকে লোন নিতে পারবো, হ্যাঁ, এমন একটি সুযোগ আছে, তাহলে এইটা আমাকে বিবেচনায় রাখতে হবে। তাহলে এই সুযোগগুলো রাখাকেই বলা হচ্ছে পরিবর্তনের সাথে যে খাপ খাওয়ানোর জন্য যে সুযোগগুলো রাখা, এটাই হচ্ছে নমনীয়তা। এতে করে আমাদের প্রতিষ্ঠান তার কার্যক্রম বন্ধ হবে না। এরপর আছে প্রয়োগমূলক, যেটি একটু আগে আলোচনা করলাম,
এখানে আমাকে দেখিয়ে দিতে হবে যে বইতে যে নমনীয়তার বিষয়টি আমরা পড়েছি তার সাথে উদ্দীপকের বিষয়টির মিল রয়েছে, সে কারণে এটি একটি নমনীয়। তাহলে আমরা আসি আবার আলোচনায় যে উদ্দীপকের যে পরিকল্পনা বাজার দখল করার জন্য প্রণয়ন করা হয়, অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রণীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। এক্ষেত্রে কোম্পানিটি নমনীয়তার নীতি অনুসরণ করেছে। তাহলে আমরা বইতে যে নমনীয়তার নীতিটি পড়েছি সেই নমনীয়তার নীতির সাথে আমাদের উদ্দীপকে যেটি দেওয়া আছে সেটি মিল আছে, সে কারণে আমরা এটাকে নমনীয়তার নীতি বলছি। এটাই হচ্ছে প্রয়োগমূলক। এরপর উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা এসে সেটি আরো ভিন্ন পরিস্থিতিতেও কি হতে পারে সে সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে হবে। প্রথমে আমরা এখানে পড়ে দেখি, নমনীয়তার নীতি অনুযায়ী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পরিবর্তনে এনে সে অনুযায়ী কাজ করা যায়। বিটাক প্রতিষ্ঠানটি নমনীয়তার নীতি অনুসরণ করায় ভবিষ্যতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। এতে প্রতিষ্ঠানটির কাজ কোনোভাবে বাধাগ্রস্ত হবে না, ফলে কোম্পানির লক্ষ্য অর্জন সহজ হবে। তাই বলা যায় নমনীয়তার নীতি অনুসরণ করে পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রাখা যুক্তিযুক্ত। আমরা জানি যে তাহলে কেন আমরা নমনীয়তার নীতি অনুসরণ করব, কারণ নমনীয়তার নীতি অনুসরণ করলে ভবিষ্যতে যে কোনো ধরনের পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, সেটা আমরা মোকাবেলা করতে পারবো। সেটা মোকাবেলা করে আমরা আমাদের কাজকে চালিয়ে যেতে পারবো এবং আমাদের কাজ সহজেই আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যটি অর্জিত হবে। তাই আমরা বলবো যে নমনীয়তার নীতি পরিকল্পনায় অবশ্যই বিবেচনা করা যুক্তিযুক্ত বা উচিত। তাহলে এর সপক্ষে আমরা কথা বলে আমাদের উচ্চতর দক্ষতার অংশটি শেষ করব। তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝলাম, যে আমাদের উচ্চতর দক্ষতায় 4টি ধাপ রয়েছে, সেই 4টি ধাপ নিয়ে আমাদেরকে বলতে হবে। কেউ কেউ এখানে শুধু একটি মাত্র ধাপ নিয়ে আলোচনা করে থাকে, তখন আসলে এটার যে এটার নম্বর হচ্ছে 4, সে 4 নম্বর তখন দেওয়া সম্ভব হয় না। এই কারণে আমি বলবো তোমরা আমাদের যে ক নম্বরে শুধু জ্ঞান, খ নম্বরে অনুধাবন, গ নম্বরে প্রয়োগ এবং ঘতে উচ্চতর দক্ষতা। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে সেখান পর্যন্ত আসার জন্য জ্ঞান থেকে শুরু করতে হবে। জ্ঞানেই, তাহলে এখানে আর কোনো বিষয় নেই। অনুধাবন প্রশ্নে আসতে আমাকে জ্ঞান থেকে আসতে হবে, জ্ঞান এবং অনুধাবন। তারপর প্রয়োগমূলক প্রশ্নে আসতে আমাকে জ্ঞান থেকে শুরু করতে হবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। উচ্চতর দক্ষতায় আসতে আমাদেরকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে জ্ঞান থেকে শুরু করতে হবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তাহলে প্রত্যেকটি বিষয় জ্ঞান হচ্ছে বইতে আমি কি শিখলাম এই সম্পর্কে, সেটাই হচ্ছে আমার জ্ঞান। প্রয়োগমূলক অনুধাবন হচ্ছে এই বিষয় সম্পর্কে আমি আসলে কি বুঝতে পারলাম সে সম্পর্কে। সেখানে তোমার সুবিধার কথা আসতে পারে, তা অসুবিধার কথা আসতে পারে, তারপর গুরুত্বের কথা আসতে পারে। এই কথাগুলো দিয়ে আমি এটি সম্পর্কে আসলে কি জানলাম বা বুঝলাম। এবং প্রয়োগমূলক, সেখানে প্রয়োগমূলকের ক্ষেত্রে আমাকে সেটি বইয়ের
অর্জিত জ্ঞান এবং উদ্দীপকের বিষয়টি মিল করে প্রমাণ করে দিতে হবে যে বইয়ের এই জ্ঞানের সাথে এটির মিল আছে বিধায় এটি এই জিনিস। এবং উচ্চতর দক্ষতা এটি কেন ব্যবহৃত হচ্ছে, এটা দ্বারা কি সুবিধা অসুবিধা, বিভিন্ন পরিস্থিতি আমি কি ভালো মন্দ পাবো সেই সম্পর্কে ধারণাই হচ্ছে উচ্চতর দক্ষতা। তাহলে আমি আশা করছি তোমরা আজকের যে ক্লাস সেটি ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা চেষ্টা করবে এই বিষয়গুলো একটি প্রশ্নের উত্তর করার জন্য এই ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করতে। তাহলে তোমরা পূর্ণ নাম্বার পাবে এবং উত্তরটিও অনেক ভালোভাবে তৈরি হবে। তাহলে আমি তোমাদের সবাইকে এই ক্লাসে যারা যোগ দিচ্ছ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।